অতিথি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ ভাইকে। ইনকিলাব ইনকিলাব, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, ইনকিলাব ইনকিলাব। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা এখানে যে কারণে সমবেত হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন, অনেক বক্তব্য শুনেছি। ২৪-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, ঐতিহাসিক এক দফার ঘোষক নাহিদ ইসলাম আজকে আমাদের সামনে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন মালয়েশিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, শিক্ষক, শিক্ষার্থী এবং বাংলাদেশকে ধারণ করেন, বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন আপামর জনতা। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দেখেছি যে নাহিদ ইসলাম উপস্থিত আছেন, তিনি কোনো একটি দলের নাহিদ ইসলাম নন। 1 বছর আগে কি তিনি কোনো দলের নাহিদ ইসলাম ছিলেন? যার দিকে তাকিয়েছিল তিনি 3 আগস্টে কি ঘোষণা দিবেন, তিনি কি সত্যি ঘোষণা দিবেন? 3 আগস্ট সকাল থেকে জনতা চাপ প্রয়োগ করছিল, জনতার চাপ, শহীদ মিনারে আসবে। কিসের জন্য আসবে? ঐতিহাসিক এক দফা ঘোষণা করতে হবে। কারণ বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যারা আন্দোলন করছিলেন তারা নির্দেশনা পাচ্ছিলেন না এই আন্দোলন আসলে কোন দিকে যাবে। এই আন্দোলন কি ফ্যাসিবাদ পতনের দিকে যাবে, নাকি সরকারের সাথে কোনো নেগোসিয়েশনের মাধ্যমে এই আন্দোলন আপনার একটি আপোষের দিকে যাবে। তখন নাহিদ ইসলামরা ঘোষণা করেছিলেন আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা না জনতা, জনতা জনতা। সেই প্রেক্ষিতে আজকে আমরা তাকে এখানে পেয়েছি, আমরা খুবই আনন্দিত। আমরা অনেক বক্তব্য শুনেছি, আমি দীর্ঘায়িত করব না, আমি বেসিক কিছু কথা বলবো। এর মধ্যে প্রথম যে কথাটা আমরা এখানে যেই কারণে দেখেছি, 24-এর গণঅভ্যুত্থান, বীরত্ব গাথা ও বিপ্লব পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা। বীরত্ব গাথা আমরা শুনেছি। আমি ব্যক্তিগতভাবে আমি জুলাইয়ের বীর নই, আমি একজন যোদ্ধা, আমি রাজপথে ছিলাম। আমি ঢাকা রাজপথে আমি পুলিশের সাথে, সাংবাদিকের সাথে, জনতার সাথে মিশে আমরা আন্দোলনকে সংগঠিত করেছিলাম। সেক্ষেত্রে জুলাইয়ের বীরত্ব কথা আমি আপনাদের কাছ থেকে যখন শুনি আমি কানেক্ট করতে পারি। কিন্তু সবচেয়ে বড় যে জায়গাটা, যেই কারণে আজকে নাহিদ ইসলাম এখানে এসেছেন, আমাদের নেতারা জুলাই পদযাত্রা নিয়ে সারা দেশে ঘুরছেন, সেটা হলো ধ্বংস, বিপ্লব একটি ক্ষণিকের আবেগ নয়, শুধু বিপ্লব সৃষ্টির তাণ্ডব লীলা। সেই সৃষ্টিটা করার জন্য আমরা জনতার কাছে ফিরে যাচ্ছি। আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পর আজকেও এখানে যারা কথা বলছে অনেকে বলেছেন জুলাইয়ের আন্দোলন। আমরা বিপ্লব বলতে ভয় পাচ্ছি, শুধু 24-এর না, আপনি দেখবেন 1971 সালকে আমরা মুক্তিযুদ্ধ বলি, বিপ্লব বলি না। কেন? বিপ্লব বলেছিল আহমদ ছফা, যিনি বলেছিলেন যে বিপ্লব বেহাত হয়ে গিয়েছে, এটা বেহাত বিপ্লব। মানে কি? যারা প্রকৃত পক্ষে বিপ্লবী, যারা যুগে যুগে মানুষকে রাজপথে নিয়ে এসে জনতার অধিকারের জন্য কথা বলেন, জনতাকে নতুন যে আত্মমর্যাদার জন্য সংগঠিত করেন, সেই বিপ্লবী চেতনাকে অভ্যুত্থানের পর বারবার এই বাংলাদেশে বেহাত হতে হয়েছে, যেটা আমরা 24 এখন দেখতে পাচ্ছি। আমরা যখন দেখি 1971 সালের বিপ্লব, 72 সালে যখন আহমদ ছফা বেহাত বিপ্লব বলে আখ্যা দিয়েছিলেন, তখন তিনি বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস নামক প্রবন্ধ লিখেছিলেন। তিনি সেখানে দেখিয়েছিলেন যে বুদ্ধিজীবীদের দ্বারা বাংলাদেশে বিপ্লব সংগঠিত হয়নি, বুদ্ধিজীবীদের দ্বারা মুক্তিযুদ্ধ সংগঠিত হয়নি। বুদ্ধিজীবীরা বাংলাদেশে যে একটা মুক্তিযুদ্ধ সংগঠিত হবে, বাংলাদেশের মানুষ যে মুক্তির আকাঙ্ক্ষায়, স্বাধীনতার আকাঙ্ক্ষায় প্রহর গুনছে, সেটা তারা প্রেডিক্ট করতে পারেনি। 24-এ তাই হয়েছে। রাজনীতিবিদরা দিনের পর দিন আন্দোলন করেছে, ক্ষমতা মুখে আন্দোলন করেছে, নির্বাচন মুখে আন্দোলন করেছে, আপোষ মুখে আন্দোলন করেছে, যে আন্দোলনে জনগণ সাড়া দেয়নি।
কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসা শিক্ষার্থীরা এবং দেখি তরুণ ছাত্র নেতাদের ডাকে জাতীয় রাজনীতি, আমরা সবসময় দেখি যে ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতি আলাদা করে দেখা হয়, কিন্তু আপনারা দেখেছেন 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতি একই রেখায় মিলে গিয়েছিল। ছাত্র রাজনীতি হয়ে গিয়েছিল জাতীয় রাজনীতির বাতিঘর, জাতীয় রাজনীতির পথরেখা। দেখেছেন কিনা? সেই প্রেক্ষিতে আমরা আজকে বলতে চাই, এনসিপি গঠিত হয়েছে এমন একটি সময়ে, যেই সময়ে বিপ্লবের 6 মাস পর আমরা দেখেছি যে রাষ্ট্র ধীরে ধীরে আবার পুরনো বন্দোবস্তের দিকে, পুরনো যে ফ্যাসিবাদী কাঠামো সেদিকে ঝুঁকে পড়ছে। রাষ্ট্রের যে অর্গানগুলো, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো, তারা অভ্যুত্থানের চেতনা ভুলে, তারা জুলাইয়ের শহীদদের চেতনা ভুলে, তারা আহতদের যাতনা ভুলে, তারা অতীতের যে ব্যবস্থা, যে ফ্যাসিবাদী ব্যবস্থা, যে ফ্যাসিবাদী কালচার, সেই কালচারের দিকে তারা ঝুঁকে গিয়েছে। সেই প্রেক্ষিতে এনসিপির জন্ম হয়েছে। এনসিপির প্রধান যে দাবি, আমরা বলছি যে এটা একটা সেকেন্ড রিপাবলিক। আপনারা যেটা বলছেন দ্বিতীয় স্বাধীনতা, স্বাধীনতার মানে কি? বাংলাদেশ কুক্ষিগত হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা একটি পরাশক্তি, একটি বিদেশি শক্তির হাতে আপনার জিম্মি হয়ে পড়েছিল, ঠিক কিনা? আমরা যখন ফ্যাসিবাদকে দাঁড়িয়েছি, আমরা শুধুমাত্র লোকাল যেই আপনার অপশক্তি তার বিরুদ্ধে যুদ্ধ করিনি, আমরা এখানে একটা আঞ্চলিক অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছি। সেই প্রেক্ষিতে এটা ছিল সত্যিকার অর্থে দ্বিতীয় স্বাধীনতা। আপনারা দেখেছেন 24-এর 7 জানুয়ারি যখন একটি পাতানো নির্বাচন হয়, আমিডামি নির্বাচন হয়, নির্বাচনের 1 সপ্তাহ আগে ফ্যাসিবাদী শেখ হাসিনা ইন্ডিয়া ভ্রমণ করেছিল। আবার নির্বাচনের পর প্রথম আবার ইন্ডিয়াতে গিয়েছে। পৃথিবীতে এমন কোনো ঘটনা কখনোই ঘটে নেই, একটি দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচনের আগে দাসখত দিয়ে আসে, নির্বাচনের পরে গিয়ে সেই দাসখত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে আসে। দেখেছেন কিনা? আমরা যখন আজকে কথা বলছি, আজকে যখন আমরা জুলাইকে জাগ্রত রাখতে চাচ্ছি, কি সে জুলাই? জুলাই সত্যিকার অর্থে দ্বিতীয় স্বাধীনতা এনেছে আমাদের জীবনে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের যে সহযোদ্ধারা, তাদের একাংশ এই জুলাইকে আবার পুরনো বন্দোবস্তের কোলে সঁপে দিয়েছে। সেই প্রেক্ষিতে আমরা যে দাবি করছি নতুন সংবিধান, আপনারা আবার দেখেন, আমি আবারও 72-এ ফিরে যাব এবং আমি নজির দিচ্ছি যে 72-এই বলা হয়েছে বিপ্লব ব্যাহত হয়েছে। যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, 10 এপ্রিল যে ঘোষণা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফের বাংলাদেশ হবে, এই 3টা মূলনীতির ভিত্তিতে নতুন বাংলাদেশ হবে। আমরা দেখেছি 72-এ এসে যখন মুজিববাদীরা বাংলাদেশে প্রবেশ করে, তখন আপনারা আরেকটা বিষয় জানেন, বিএলএফ যেটা মুজিব বাহিনী নামে পরিচিত, তারা আপনার রয়ের দ্বারা ট্রেন ছিল, তারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেনি। বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছে স্বাধীনতার পর, তাদেরকে ক্যান্টনমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে গ্রামে গঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বিপ্লবী রাজনীতি করতে বাধ্য করা হয়েছে। আর যারা রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশ যাতে কমিউনিস্ট না হয়ে যায়, বাংলাদেশে যাতে বিপ্লব না হয়ে যায়, সেটার জন্য রিজার্ভ বাহিনী ছিল যে মুজিব বাহিনী, তারা এসে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে। তারা গঠন করেছে রক্ষী বাহিনী। সেই রক্ষী বাহিনী পরবর্তীতে পরিণত হয় বাকশালী ফ্যাসিবাদী ব্যবস্থার দিকে। আমরা যে বিষয়টা বলছি বন্ধুরা, সেটা হলো 72-এ যে দাবি উঠেছিল, 71-এর যে চেতনা 72-এ এসেই ভুলুণ্ঠিত হয়েছে। কাদের হাতে? মুজিব বাহিনী, আওয়ামী লীগ এবং সেই সময়কার ফ্যাসিবাদীদের হাতে। আমরা যেই বর্তমান বাস্তবতা দাঁড়িয়ে আছি, আমরা 1971 সালের মুক্তিযুদ্ধের পর যেই কারণে মুক্তিযুদ্ধকে বিপ্লবে রূপান্তর করতে পারেনি, 2024 সালের বিপ্লবের পর আমরা দেখেছি সেই বিপ্লবকে গণ অভ্যুত্থান, গণ আন্দোলন এবং ষড়যন্ত্রকারীদের ভাষায় মবে রূপান্তর করা হচ্ছে। আমরা স্পষ্ট প্রতিবাদ জানিয়ে রাখলাম, যত্রতত্র আমরা মব ব্যবহার করব না। আমরা সত্যিকার অর্থে জনরোষ এবং মবের মধ্যে তফাৎ করতে হবে। কারণ এই গণ অভ্যুত্থান ঘটনা ঘটার পর দিন থেকে যারা এই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, তারা 5 আগস্টের দিন থেকে বলছে এটা একটা মবক্রেসি, এটা মবতন্ত্র হয়েছে, এখানে বিপ্লব হয়নি, এখানে ইসলামিস্টরা ক্ষমতা দখল করেছে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঢাল হিসেবে ব্যবহার করেছে, ঠিক কিনা? সেই প্রেক্ষিতে আমরা যেই জায়গায় এসে দাঁড়িয়েছি, 71 ব্যর্থ হয়েছিল বলেই 53 বছর ধরে বাংলাদেশের মানুষ
এই প্রবাসে থাকা, গার্মেন্টসে চাকরি করা কৃষক, খেতে খামারে চাষ করা কৃষক, কলকারখানার শ্রমিক, তারা কখনোই বাংলাদেশ রাষ্ট্রে তাদের হিস্সা পায়নি। আপনারা জানেন ৭১-এর মুক্তিযুদ্ধের যে তাত্ত্বিক ভিত্তি, সেই ভিত্তিটাই ছিল বৈষম্য। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে জার্নালে লিখেছিল যে এক দেশ দুই অর্থনীতি, তার মানে এক পাকিস্তান, পূর্ব পাকিস্তানে একটা অর্থনীতি, পশ্চিম পাকিস্তানে আরেকটা অর্থনীতি। এই দ্বৈত অর্থনীতির প্রথা, দ্বৈত অর্থনীতির যে বৈষম্য, সেই বৈষম্যটাকে পুঁজি করে, বৈষম্যটাকে সামনে এনে আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের ভিত্তি রচনা করেছিলাম। ২০২৪ সালে আমরা কি দেখেছি? একই দেশ, একই নাগরিক, কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের কোটা, যে মুক্তিযোদ্ধাদের সংখ্যা এখনো বারবার সরকার আসে সরকার যায়, সংখ্যা পরিবর্তন হয়, নাম যোগ হয়, নাম কাটা পড়ে। এই অবস্থায় যখন সুযোগের সমতা, যেটা আমাদের সংবিধানে স্বীকৃত ছিল, যেই সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি, সেই সংবিধানও কিন্তু সুযোগের সমতার কথা ছিল। আমরা দেখেছি যে কিভাবে সংবিধানের সুযোগের সমতা এক লাইনে বলা হয়, দ্বিতীয় লাইনে আবার এখানে একটা আপনার রিজার্ভ রাখা হয় যে এই প্রেক্ষিতে সুযোগকে, সমতাকে আপনার স্যাক্রিফাইস করা হবে। আমরা দেখেছি সংবিধান গণতন্ত্রের কথা বলে, কিন্তু এই সংবিধান কি গণতন্ত্র দিতে পেরেছে? সংবিধান নির্বাচনের কথা বলে, নির্বাচন কমিশনের স্বাধীনতা বলে, তাহলে আমরা ৩টা নির্বাচন কেন এই সংবিধানের অধীনে স্বাধীনভাবে হলো না? এই প্রশ্ন তো আমরা করতেই পারি। সেই প্রেক্ষিতে আমরা দেখেছি ৭১-এর পর যেই ভুলের কারণে আমাদের পূর্বপুরুষদের রক্ত, আমাদের শহীদদের যে অর্জন, শহীদদের যে স্যাক্রিফাইস, সেটাকে আমরা ঘরে তুলতে পারিনি। ৫০ বছর পরে এসে আমাদেরকে রক্ত দিতে হয়, আমাদেরকে রাজপথে নামতে হয়। সেই যে ভুল, ঐতিহাসিক ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি। ২৪-এর পরে আপনাদের সাথে নিয়ে আমরা সেই ভুল হতে দিতে পারি না। পৃথিবীতে যতগুলো দেশ স্বাধীন হয়েছে, ফ্রেঞ্চ রেভলিউশন, রাশিয়ান রেভলিউশন, চাইনিজ রেভলিউশন, কিউবান রেভলিউশন, সবাই তাদের বিপ্লবকে, স্বাধীনতা অর্জনকে বিপ্লবে রূপান্তর করেছে। কিন্তু আমরা এখনো বিপ্লব, যেই গঠনতান্ত্রিক যে পরিবর্তন, আমূল পরিবর্তন, সেই পরিবর্তনের কথা আমাদের বলতেই আমাদের যে এস্টাবলিশমেন্ট আছে, আমাদের যে লুটেরা শ্রেণী আছে, আমাদের যারা ক্ষমতার সাথে যুক্ত হয়ে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাখে, তারা জনগণকে ভয় দেখায়। বিপ্লব মানে বাংলাদেশ বামপন্থী হয়ে যাবে, বিপ্লব মানে জঙ্গিবাদী হয়ে যাবে। তা এই জায়গা থেকে আমরা বলতে চাই, ২৪-এর গণ অভ্যুত্থানকে আমরা বিপ্লবে রূপান্তর করব। ২৪-এর গণ অভ্যুত্থানকে আমরা গণতান্ত্রিক বিপ্লবে রূপান্তর করব। সেই প্রেক্ষিতে আমরা আমাদের নেতার নেতৃত্বে দায়িত্বশীল আচরণ করে যাচ্ছি। আমরা সব সময় বলছি বিপ্লব হবে, বিপ্লবী পরিবর্তন হবে, কিন্তু বাংলাদেশের বিদ্যমান যে ব্যবস্থা আছে, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা যে জারি আছে, সেখানে আমরা সবসময় টেবিলে বসেছি, সবসময় আমরা টেবিলে ছাড় দিয়ে এসেছি। আমরা মনে করি আমাদের সন্তান, আমাদের জীবন, আমাদের যে ভবিষ্যৎ, একটা দিন চলে যাবে, আমরা সেই দিনকে ফিরিয়ে আনতে পারবো না। তাই আমরা দায়িত্বশীলভাবে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য থেকে এই রাষ্ট্রকে ট্রান্সফর্ম করার জন্য, রূপান্তরের জন্য কাজ করে যাব। এনসিপি গঠিত হয়েছে, আপনারা অনেকেই বলছেন এই নির্বাচন কোয়ালিশন হবে, এই নির্বাচন আমরা কয়টা সিট পাবো, ৩০০ আসন দিতে পারবো কি পারবো না। আপনাদেরকে স্পষ্ট করে বলি, এনসিপি ২৬ সালে নির্বাচনের জন্য রাজনীতি করতে আসে নাই। এনসিপি রাজনীতি করতে এসেছে যেই রাজনৈতিক দল, যেই বিপ্লবীরা বছর পর বছর থেকে আপনারা বিভিন্ন দেশে দেখেছেন, পাহাড় পর্বত বনে জঙ্গলে বসবাস করে বিপ্লবী চেতনা নিয়ে একটি দেশে বিপ্লব সংঘটিত করে। এনসিপির আজকের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে বসে পাঠচক্রের মাধ্যমে, রাষ্ট্রকে বোঝাপড়ার মাধ্যমে একটি বিপ্লব সংঘটিত করে তার রাজনীতি করতে এসেছে। আমাদের সামনে কিন্তু নতুন বিপ্লব সংঘটিত করার কোনো এজেন্ডা নেই। আমাদের সামনে আছে যে বিপ্লব সংঘটিত হয়েছে, যে অসমাপ্ত বিপ্লবে এটা পরিণত হয়েছে, সেটাকে সমাপ্ত করা। সেই প্রেক্ষিতে আজকে যারা এখানে যুক্ত হয়েছেন, অনেক উপস্থিতি নিয়ে কথা বলছেন, আমরা সবসময় বলবো প্রতিটি বড় কাজ শুরু হয় সলিড বেস থেকে। আমরা অনেক বেশি মানুষ, অনেক বেশি সংখ্যায় বিশ্বাসী না। আমরা দেখেছি ফ্যাসিবাদের পতনে বাংলাদেশে যারা ভূমিকা রেখেছিল,
তারা সব সময়, মানুষ ছিল কিন্তু অল্প অল্প কিছু মানুষ সব সময় বুলেটের মুখে দাঁড়িয়েছে। তখন ধীরে ধীরে এটা যখন জনগণের মাঝে সঞ্চারিত হয়েছে, তখন জনগণ নিজেদেরকে একাত্ম করে রাস্তায় নেমে এসেছে। সো আজকে আমরা যে অল্প মানুষ দেখেছি, আমরা কখনো সংখ্যা দিয়ে যেন রাজনীতিকে বিচার না করি। সংখ্যা রাজনীতি বাংলাদেশে ফেল করেছে। বাংলাদেশে মূল্যবোধের রাজনীতি, বাংলাদেশের নৈতিকতা রাজনীতি আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। এনসিপি সেই রাজনীতি করে যাবে। আমি প্রবাসীদের নিয়ে, আমাদের নেতা নাহিদ ইসলাম বলবেন, আমি শুধু একটি বিষয় বলি। 1971 সালের লড়াই আমাদের পূর্বপুরুষদের লড়াই ছিল আত্মমর্যাদার লড়াই। 2024-এর লড়াই আত্মমর্যাদার লড়াই। আমাকে চোর বলবেন, রাজাকার বলবেন, দেশদ্রোহী বলবেন, সন্ত্রাসী বলবেন, আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমি মেনে নিতে পারি না। আমি ইনকার করি, আমি অস্বীকার করি আপনার সেই ক্ষমতা যন্ত্র, সেই ব্যবস্থা যেটা একজন নাগরিককে যখন সে তার দাবির জন্য মাঠে দাঁড়ায়, যখন দাবির জন্য রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বসে, তখন তাকে যখন আপনার বিভিন্নভাবে ট্যাগিং করা হয়, সেই ট্যাগিং এর বিরুদ্ধে, সেই আত্মমর্যাদা হানির বিরুদ্ধে 24-এর অভ্যুত্থান হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের নাগরিকরা বিশ্বের বিভিন্ন জায়গায় যেভাবে